প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করব এবং সমাধান কোন পথে হতে পারে সেটাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দুইজন বিশ্লেষক আমাদের সাথে আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাকেও স্বাগত জানাই। স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই যে এখন দেশের রাজনৈতিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের টানাপোড়েন, এক ধরনের ক্ষমতা দ্বন্দ্ব, একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদের বলতে হচ্ছে যে তাদের দায়িত্ব পালন করতে তারা বাধার সৃষ্টি হচ্ছে বা দায়িত্ব পালন অসম্ভব হয়ে উঠতে পারে, এবং পদত্যাগের গুঞ্জনও আমরা শুনলাম যে এরকম উনি করতে পারেন, এরকম পরিস্থিতি তৈরি হলো। এইটা তো কারোর কাছেই প্রত্যাশিত ছিল না। এমন একটা পরিস্থিতি কেন তৈরি হলো? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের উত্তর খুব জটিল। এই জন্য বর্তমানে যে অবস্থা এখন দেশে চলছে কয়েকদিন যাবৎ, এটি কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে চাচ্ছি যে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের যে দায়িত্বগুলো, যে কাজগুলো, সেই কাজগুলো যদি সঠিকভাবে করে তাহলে কিন্তু এই ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হয় না। কিন্তু আমরা দেখছি এটা শুধু অল্প দিনের, কয়েকদিন, 8-9 মাসের বিগত দিনের এই সরকারের, অর্থাৎ ইউনূস সাহেবের অধীনে যেই সরকার, এই সরকারের বিষয়গুলো আলোচনা করলে কিন্তু সমস্যার সমাধান আমরা করতে পারবো না। কারণ এটার সাথে বিগত সরকারের কর্মকাণ্ড জড়িত হয়েছে। তার কারণ অতীত দিনে যে ঘটনাটা সৃষ্টি হয়েছিল সেটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা যায়নি, যারই জন্য আমরা দেখবে যেইভাবে সরকারটা পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু হঠাৎ করে যেইভাবে হয়েছে, অর্থাৎ আপনার অনেকেই বলে পতিত সরকারের যে সমস্ত কর্মকাণ্ড ছিল তার প্রতি মানুষ খুব বিরূপ হয়ে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ফেলে দিয়েছে। তো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তিত হতো তাহলে কিন্তু যেই সরকারটি এখন ক্ষমতা নিয়েছে তাদের কিন্তু এত কঠিন সমস্যার সম্মুখীন পড়তে হতো না। আর আমরা ইদানিং দিকে যেটা দেখতেছি, কয়েকদিন যাবত ঘটনা প্রবাহ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে সরকারের যে সমস্ত করণীয়, সেই করণীয়ের ব্যাপারে যারা সরকারকে সাহায্য করবে তারা কিন্তু পজিটিভ ওয়েতে অগ্রসর হয়ে আসতেছে না। আর বিশেষ করে সরকারের অর্গানের মধ্যে যারা সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তারপর দেশের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাহায্য করবে, তারা তো সরকারকে সাহায্য করতেছে না, বরঞ্চ এমন একটা ঘটনা সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখব যে সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তা একটি সরকার যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়ায় তখন কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না, আর তার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করতে পারে না। স্টেটের যে পাওয়ারটা সরকার যেটাকে ইউজ করে সেইটা যদি ইউজ না করতে পারে তাহলে কিন্তু সরকার ভালোভাবে পরিচালিত হয় না। কারণ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা দেখব এই স্টেটের কোয়ার্সিভ কিছু পাওয়ার থাকে। কোয়ার্সিভ পাওয়ার যদি স্টেটের না থাকে তাহলে সেটা স্টেট না, এবং ওই পাওয়ারটা তখন এনজয় করতে হয়, এনজয় বলবো না আমি, এক্সারসাইজ করতে হয় আপনার ওই কনস্টিটিউশনের মাধ্যমে। কিন্তু আমরা দেখব এই পরিবর্তনে হওয়ার পরে কিন্তু কনস্টিটিউশনে প্রপারলি ফাংশন করতেছে না। অর্ধেক কিছু জায়গায় ফাংশন করে, অর্ধেক ফাংশন করে না। তাহলে আমার কনস্টিটিউশনে যদি ফাংশন না করে তাহলে কনস্টিটিউশনের প্রতি তো আনুগত্য থাকবে সবার, তাহলে তো সেনাবাহিনী আনুগত্য প্রকাশ করবে না, পুলিশ আনুগত্য প্রকাশ করবে না, আর যেই সরকারটি ক্ষমতা আছে তারও শাসন কার্য পরিচালনার জন্য সঠিকভাবে করতে পারবে না, কর্মকাণ্ড ব্যাহত হবে। তারই একটা ঘটনা আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম, অপ্রীতিকর ঘটনা যেটা ঘটে গেল, অর্থাৎ সরকার প্রধানের কর্মকাণ্ডকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়ে গেছে। যেটা অবশ্য আপনি প্রশ্ন করেন নাই, আপনার প্রশ্নের মধ্যে ইঙ্গিত আছে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছে। তো সরকার যদি তার ক্ষমতার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সম্মুখীন কে করেছে তারই একটি অর্গান যদি চ্যালেঞ্জ করে তাহলে তো সরকার বেকায়দায় থাকার কথা। যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের সাহায্যে
বিভিন্ন যেই ইনস্টিটিউশনগুলি আছে সেদিকে তাকিয়ে থাকে এবং সরকারের ক্ষমতাকে নিয়ে যদি চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু সরকার ভালোভাবে ফাংশন করতে পারে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন কোন অবস্থায় রাষ্ট্রটি চলবে সেটি নির্ধারিত হবে অল্প কিছুদিনের মধ্যে, আমার মনে হয় নির্ধারিত হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি বলতেছি, এইভাবে যদি চলে তাহলে সরকার চলবে না, সরকার না হলে স্টেটকে নিয়ে প্রশ্ন দেখা দেবে এক সময় যে আমি কতটুকু আমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে হবে, ইন্টারনাল অ্যাক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল অ্যাক্টরস। আমার এক্সটার্নাল অ্যাক্টরসকে আমি কতটুকু অ্যালাউ করবে এবং তার মাত্রার বাহিরে যদি চলে যায় সেটা যদি আমি অ্যালাউ করি তাহলে আমার সার্বভৌমত্বের প্রতি আঘাত আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি যে প্রপারলি ফাংশন করব সেটা আমি করতে পারবো না। এই জন্যে আমার মনে হয় খুব সম্ভবত, আমি নিরপেক্ষভাবে যেটা বলতেছি, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা দেখব যে কোনোভাবে এই সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান যদি করতে পারে তাহলে আমি বলবো যে এই সরকার খুবই ভালোভাবে যে কদিন থাকবে খুব ভালোভাবে থাকবে। আমরা কাছে আরও এ বিষয়ে একটু জানবো। আমি সোহরাব হোসেন, আপনি কীভাবে দেখেন, বিশেষ করে সরকারের যে স্টেটমেন্টগুলো দেখেন, বিএনপি, জামাত বা অন্য অন্য দলের সাথে বৈঠকের আগে ওনারা একটা অনির্ধারিত বৈঠকে উপদেষ্টা পরিষদ বৈঠক করে যে বিবৃতি দিয়েছেন, আপনাদের পত্রিকা সেটা লিড করেছে। আপনি সেখানে দেন পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র অংশ হিসাবে যারা কাজ করছে এবং তারাই দায়িত্ব পালন অসম্ভব করে তুলছে, যদি সত্যি সত্যি অসম্ভব হয় তাহলে তারা দেশবাসীকে জানাবে। এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের পর আপনি কি কোনো সমাধান সূত্র দেখতে পাচ্ছেন নাকি যার যার অবস্থানে অনড় রয়েছে? ধন্যবাদ এবং অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীকে শুভেচ্ছা। নুরুল আমিন ভাইয়ের বক্তব্যে তো বেশ ভয় পাওয়ার ব্যাপার যে রাষ্ট্র ঠিক কাজ করছে না, চলছে না, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হলেও সর্বস্তরের মানুষের সমর্থন ছিল এবং সেটি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই। কিন্তু এই রাজনৈতিক দলগুলোই তো জনগণের প্রতিনিধিত্ব করে, একমাত্র সাবেক স্বৈরাচার ছাড়া সবাই এই সরকারের দৃঢ় সমর্থক ছিল, বিএনপি, জামাত ইসলাম, বাম দলসহ। কিন্তু গত 9.5 মাসে এমন কি ঘটল যে কারণে বেশ দূরত্ব তৈরি হলো রাজনৈতিক দলগুলোর সাথে, এবং এমনকি সশস্ত্র বাহিনীর গত বছর 5 আগস্টের যে ভূমিকা, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে এই সরকার গঠন করেছে এবং তারা ক্ষমতা নেবে না এটি ঘোষণা করে। সুতরাং সশস্ত্র বাহিনী থেকে তো কোনো বিপদ নেই বলে মনে করি, বা ছিল না। এখন ভবিষ্যতে হবে কি না সেটি তো নুরুল আমিন ভাই এক ধরনের একটু ইঙ্গিত দিয়েছেন, জানি না সেই ইঙ্গিতটা কতটা। এখন রাষ্ট্র চলে, কিন্তু অনেকগুলো রাষ্ট্র কাঠামো আছে, কাঠামোগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কোনো ভয় থাকে না, যদি সঠিকভাবে কাজ না করে তাহলে এই ভয়। আবার যেসব কথা বলা হচ্ছে, যেমন উপদেষ্টা পরিষদের বক্তব্য, এই বিবৃতিতে, যে দেশীয় এবং আন্তর্জাতিক যারা প্রতিবন্ধকতা, বাংলাদেশে এমন কোনো সরকার আসে না যে এই আন্তর্জাতিক দোহাই এবং দেশের ভিতরে মানে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, তো ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। না, কিন্তু আপনি এটাকে বলার মানে পরাজিত শক্তি যারা আছে বা যাদেরকে এই 15 বা 16 বছর ছিল, তারা যে অ্যাক্টিভ থাকবে এটা তো মানে এটা অস্বাভাবিক কিছু না। দ্বিতীয় হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে কোথায়, ষড়যন্ত্র, তাহলে দেখাতে হবে কোথায় অ্যাক্টিভ আছে। প্রথম হচ্ছে তারা মাঠ ছাড়া ছিল, মাঠে নেই, দেশেও নেই, ওই নেতৃত্ব দেশেও নেই, হয় আত্মগোপনে, না হলে জেলে, না হলে বিদেশে। সুতরাং এই যে পরাজিত শক্তির আবার মাথা ছাড়া দিয়ে উঠলো, কেন উঠলো, বা ওঠার পরিবেশটা কে তৈরি করলো? নিজেদের মধ্যে বিভাজন, বিভক্তি। এটি কিন্তু গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এটা সম্ভব ছিল না। আজকে কেন সম্ভব হলো? আজকে দেখুন, আন্দোলনে মানে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ, নেতৃত্বদানকারী দল, ছাত্র নেতৃত্বের মধ্যে এক ধরনের বড় বিভক্তি তৈরি হয়েছে। এমনকি ছাত্র নেতৃত্বের মধ্যে যারা ওই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে একটা অংশ
একটা রাজনৈতিক দল করেছে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু আরও অনেক অংশ কিন্তু তারা তাদের মতো করে সংগঠন করেছে, অর্থাৎ সেখানেও বিভক্তি। হ্যাঁ, মত পথ আদর্শের ভিন্নতা থাকলে তো হতেই পারে, কিন্তু আমরা দেখলাম 80টি সংগঠন মিলে যারা বলেছে যে জুলাই ঐক্যের আহ্বান জানিয়েছে। 80টি সংগঠন ঐক্যের কি প্রতীক, ঐক্যের কি ইঙ্গিতবহ, মানে ঐক্যের কোনো বার্তা দেয়? দ্বিতীয় হচ্ছে, অর্থাৎ আমরা 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারী পক্ষগুলো ঐক্যবদ্ধ ছিল, তারপরে কিন্তু এক ধরনের পরস্পরের প্রতি অভিযোগ, পাল্টা অভিযোগ, বিভক্তি, আপনার পাল্টাপাল্টি, এবং সর্বশেষ যেটা হলো বিএনপির একজন নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেওয়া না নেওয়া নিয়ে নির্বাচন কমিশন তার গেজেট বিজ্ঞপ্তি দিয়েছে। সুতরাং এরপর কিন্তু তার শপথে বাধা থাকার কথা না, যদি সরকারের পক্ষ থেকে কোনো রিট না করা হয়। একজন ব্যক্তিগতভাবে রিট করেছেন, তার সেটাও খারিজ হয়ে এটা নিয়ে তো আপনি মানে এটা একটা ইস্যু তৈরি হয়েছিল। ঠিক আছে, আপনার কাছে আবার আসবো, আমি এই বিষয়ে আরেকটু জানবো আপনার কাছে। এটা কিন্তু এটাই শুধু ইস্যু না, এটা সামনে রেখে বিএনপি কিন্তু এক ধরনের সরকারকে একটা কঠোর বার্তা দিয়েছে। না, সেটাই, মানে কঠোর বার্তা দিয়ে আসলে কি ফলাফল তারা পাবে এটা আপনার কাছে আসবো, যে কঠোর বার্তা দিয়ে সরকারকে কঠোর বার্তা তো বিভিন্ন মহল থেকে দেয়া হচ্ছে, সরকারও তো তাদের পজিশনে আছে, কিন্তু সরকার তো একটা ম্যান্ডেট আছে, সেটা নিয়ে আমরা আপনার কাছে আলোচনা করব। অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, আপনি যেটা বলছিলেন একটা জিনিস যদি খেয়াল করি আমরা, যে সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে, তাদের একটা পজিশন আছে, তারা কি করতে চায়, তাদের কি দায়িত্ব, সেটা এটা পরিষ্কার করেছে, এবং দায়িত্ব পালন করতে না পারলে কি করবে সেটাও বলেছে। বিএনপির সাথে বৈঠক হয়েছে, জামাতের সাথে বৈঠক হয়েছে, এনসিপি বা ছাত্রদের সাথে বৈঠক হয়েছে, আজকে অন্যান্য দলের সাথে বৈঠক হয়েছে। কিন্তু একটা জিনিস যদি দাবিগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে এর আগে সেনাপ্রধান ক্যান্টনমেন্টে যে বক্তব্য দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, বিএনপির দাবি এবং সেনাপ্রধানের দাবি একরকম। জামাত এবং ছাত্রদের যে বক্তব্য যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বক্তব্য, তাদের এক সরকারের যে লাইন সেই লাইনে, আবার অন্যান্য দল সেগুলো মোটামুটি সরকারের লাইনের বক্তব্য। এখন এই যে বিভাজন তৈরি হয়ে যাওয়া, এইটা আসলে সামনের দিকে কি ইঙ্গিত দেয়? আসলে এই সমস্যাটা আমি যেটা দেখতেছি, এই সমস্যাটাকে যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি সহজভাবে নেয়, এখনো সময় আছে, তাহলে কিন্তু একটি সমস্যা না। একটু দেখবেন দুটো, যেটা আপনি প্রশ্ন করলেন, যে বিষয়ে আপনি বিশ্লেষণ করলেন, বিএনপি সহ অন্যান্য তার সাথে বিভিন্ন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, এরা বিএনপি যা বলতেছে একই দিকে আছে, এটা উচিত তাই তাদের এখানে। তারা চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা। ইউনূস সাহেব কিন্তু স্পষ্ট করে দিয়েছে সেটা ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে। এখন যেটা আমি দেখি, এটা কিন্তু সমস্যাটা সমাধানের জন্য কোনো কষ্টকর ব্যাপারই না। যদি কেউ ইগো ধরে যে না আমার এটাই থাকবে, তাহলে সমস্যা। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের ইগোকে কঠিনভাবে ধরা উচিত না। এটা দেখতে হবে কীভাবে সমস্যাটাকে সহজভাবে সমাধান করা যায়। তাহলে আপনি দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপির, আর ইউনূস সাহেব ডিসেম্বর ধরেন অথবা জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে। যার একটু লক্ষ্য করেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু হবে রমজান, মার্চ মাসটা ধরেন রমজান যাবে, তাহলে ইলেকশন কোথায় যাবে? জুন মাসে কিন্তু ইউনূস সাহেব দিবেন না, তার আগেই দিবেন কেন? জুন মাসে তো বর্ষার সময়, বৃষ্টি বাদলের সময় নির্বাচন দিবেন না, খুব সম্ভবত এপ্রিল মের মধ্যে দিয়ে দিবেন। তাহলে বুঝতে হবে যে আমি কোথায়, জানুয়ারি থেকে এপ্রিল মে। খুব সম্ভবত বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার এপ্রিলের কথা বলেছিল, ওটা হলে আমাদের চলে। জামাত ইসলাম বলছে ফেব্রুয়ারি হলে আমাদের চলে, রমজানের আগে অথবা পরে হলে যেটা চলে। তাহলে তো সমস্যা সমাধানের জন্য সহজ ব্যাপার। আমার দেখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের কল্যাণের দিকে
চেয়ে সমস্যা সমাধান করতে হবে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির দিকে আমার যেতে হবে। পলিটিক্যাল পার্টির তো আসল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, দখল করে জনগণের কল্যাণ সাধন করবে। কল্যাণ আমরা এতদিনে দেখেছি কে কতটুকু সাধন করেছে একমাত্র আল্লাহ পাক জানেন, এবং তারা জানেন, এবং এই দেশের জনগণ জানে। তারপরে কিন্তু আমাদের আস্থা রাখতে হবে পলিটিক্যাল পার্টির উপরে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, এই ক্রাইসিসটা কিন্তু হঠাৎ দেখা দিল কিভাবে, আপনি যে প্রশ্নটা করেছেন, দেখা দিল আমি বলতেই পারি সারা বাংলাদেশ এখন ব্যাপারটা জানে। যখন আমাদের সেনাবাহিনী প্রধান যখন বলল নির্বাচনটা কখন হবে, জানুয়ারি মাসের 1 তারিখে তিনি একটা নতুন সরকার দেখতে চান, ঠিক না? এখানেই কিন্তু আমরা দেখব তখন ডিভাইডেড হয়ে গেল পুরো জাতি, পুরো জাতিটা ডিভাইডেড হয়ে গেল কিভাবে? ইউনূস সাহেব যেটা বললেন যে না, আমি তো বলি নাই কী হবে এই নির্বাচন, হ্যাঁ আমার নির্ধারিত সময়ের পরে যাবে কিনা, আমি বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এখানে কি হলো, যে কথাটা আমি স্পষ্টভাবে বলবো, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যে যেমনভাবে বিশ্লেষণ করুক, আমি যদি সত্যভাবে বিশ্লেষণ না করি তাহলে আমার পড়াশোনাটা বৃথা এবং জাতির প্রতি আমার বেইমানি করা হবে। রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংজ্ঞায় কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান বলতে পারে না কত তারিখে নির্বাচন হবে, কত তারিখে আমি নতুন সরকার দেখব। এটা তার বিজনেস না, এটা সরকার দেখবে, সরকার সিদ্ধান্ত নেবে, নির্বাচন কমিশনারকে বলবে তুমি এত তারিখের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠান করো, তা এটা দেখবে। তা কী হলো তাহলে, এটা কেন এখন দেশের মানুষ আরও বেশি ভীত হয়ে পড়েছে, আরও বেশি ভয় পেয়েছে? রাষ্ট্র তাহলে কোন দিকে যাবে, সরকারই বা কোন দিকে যাবে? এখানে এই এক্সটার্নাল অ্যাক্টরসের কথা আমি যেটা আপনাকে বলছিলাম, সোহরাব ভাই সুন্দরভাবে বলছে, এটা অনেক আগে থেকে এখানে এক্সটার্নাল অ্যাক্টর যারা হাত দেয় বিভিন্ন কাজে, আমাদের কাজে, সেখান থেকে কী হয়েছে, প্রতিবেশী একটি রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান সে কখনো বলতে পারে না আমার দেশে কখন ইলেকশন হবে, কখনো বলতে পারে না। এক্ষেত্রে আমি অনেক গুণ খুম হয়েছে, আমাকে নিয়ে গেলে আমি ভয় পাবো না, কারণ কখনো তিনি বলতে পারেন না আমার দেশে কখন নির্বাচন হবে। এ কথায় যদি তিনি বলতে পারেন, তাহলে আগে যে সরকারটি ছিল সেই সময় কেন তারা এই সুন্দরভাবে একটি নির্বাচন দেয়নি, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালানোর জন্য সাহায্য করে নাই? হঠাৎ করে যখন আমাদের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে, বরং সে সময় তাদের সাহায্য করা উচিত ছিল। তাদের সাথে আমাদের একটু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাদের উচিত ছিল এভাবে ভালো সম্পর্ক তৈরি করার জন্য গঠনমূলক প্রস্তাবগুলি দিয়ে। সেখানে কি দেখব, ওই প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান, আমার রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান, তার সাথে সাথে অনেকের কণ্ঠ যখন মিলে যায়, তখন কিন্তু মানুষ সন্দেহ চোখে দেখে। কারণ বাঙালিরা কিন্তু পলিটিক্যালি খুব শার্প, খুব কনসাস। 100 বছর আগে এই জন্যই গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে দি রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা আজ যা ভাবে, ভারতবর্ষ 100 বছর পরে ভাবে। আপনি দেখেন ইস্যুগুলি কীভাবে বাঙালিরা নিয়েছে। আমি আমার একটা প্রিয় যে একটি রাজনৈতিক দল, বিশ্বাস করেন, হ্যাঁ আমার খুব প্রিয়, এবং আমি তার নেতাকে, প্রতিষ্ঠিত নেতাকে খুব ভালোবাসি। পরবর্তী পর্যায়ে যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, ব্যক্তিগতভাবে তার আমার সাথে আলাপ আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন আসছে। আমি এবং বর্তমানে যিনি চালাচ্ছেন, নাম বললে হয় অসুবিধা নাই, যেমন অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমার, হি ওয়াজ মাই ডাইরেক্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমি তার সম্পর্কে সে কিন্তু অত্যন্ত বিজ্ঞ, অত্যন্ত বিজ্ঞ। আমার তো মনে হয় রাষ্ট্রবিজ্ঞান, সে আমার ছাত্র ছিল, এখন সে আমাকে আর অ্যাডভাইস দিতে পারে এইভাবে, যেভাবে তিনি ওই 15টি বছর তিনি পরিচালিত করছেন তো তার পার্টিকে। এই পার্টিটি প্রায় ভেঙে যাবে। এই পার্টি নির্বাচনে, একটা মিনিট শেষ করছি, নির্বাচনী স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বলছে একটি 120টি আসন নিয়ে আমরা নির্বাচন করব, কিন্তু উনি কি বলছেন, উনি বলছেন না, এই পতিত সরকারে, ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবে না। ওই 24 সালে যদি নির্বাচনে যেত বিএনপি, তাহলে কিন্তু এই আন্দোলন হয় না। তাহলে এটুকুই বুঝতে হবে, ওই সময় আমি কারেক্ট সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত। এখন আমি আমার সিদ্ধান্ত নিতে হবে জাতির লক্ষ্যে। যে কথাগুলো বলছিলেন প্রফেসর নুরুল আমিন ব্যাপারী, এটা তো আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে যারা ক্ষমতার দ্বন্দ্ব দেখা যাচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর সাথেও একটু দূরত্ব দেখতে পাচ্ছি, বা সেনাবাহিনীর প্রসঙ্গ এসেছে। আপনি এর থেকে বের হওয়ার জন্যে যে উদ্যোগগুলো সরকার নিয়েছে, কি মনে হয় যে আমরা একটা, এই যে অস্থিরতা, জনমনে এক ধরনের আশঙ্কা, এর থেকে বের হয়ে কি আমরা আসলে এই ঠিক পথে এগোতে পারবো কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবের আগে আমি নুরুল আমিন ভাইয়ের ব্যাপারের বক্তব্য ধরে কিছু কথা বলতে চাই।
রাষ্ট্রবিজ্ঞানের যে সূত্র বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সেটি প্রতিফলিত হয়নি শুরু থেকেই, অন্তত ৭৫ সালের পর থেকে। সুতরাং এখানে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর একটি ভূমিকা সবসময়ই ছিল। আমরা যদি আজকে সেনাবাহিনীর ভূমিকাকে নাকচ করি বা সমালোচনা করি, তাহলে তখনকার ভূমিকাকে কিভাবে করব? সুতরাং একটা দেখতে হবে, এবং রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয় তখনই সেনা সদস্যরা রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এটি বাংলাদেশের ইতিহাস অন্তত তাই বলে, বা পাকিস্তানের ইতিহাস তাই বলে। সেটা ন্যায্য অন্যায্য সেই বিচার পড়ে। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান যেহেতু, বা সেনাবাহিনী যেহেতু সরকারেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান, সুতরাং সরকারকে পরামর্শ দিতে পারে, কিন্তু প্রকাশ্যে কতটা বলতে পারে। এবং আমার ধারণা সেনাপ্রধান এটা বলেননি যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। এর আগেও অনেকবার বলছে। এমনকি প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো সাক্ষাৎকারে ডিসেম্বরে কথা বলেছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে বা আনুষ্ঠানিক বক্তব্যে তিনি ডিসেম্বর থেকে জুন এবং কেন সেটাও ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে যে এই যে সেনা সদস্য, আমরা কিন্তু আমাদের মনে আছে, নুরুল ব্যাপারেরও নিশ্চয়ই মনে আছে, ৯০-এ যখন গণ অভ্যুত্থান হচ্ছিল তখন সেনাবাহিনীর কী ভূমিকা হবে। হোসেন মোহাম্মদ এরশাদ তার আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর উপর ভর করেছিলেন। তিনি সেনাবাহিনীকে দ্বিতীয়বার সামরিক শাসন জারির কথা বলেছিলেন, তারা করেনি। আমি তো বলবো যে ২০২৪ সালের আগস্টেও সেই একই ঘটনা ঘটেছে। সেনাবাহিনী তৎকালীন ক্ষমতাসীনদের সমর্থন করেনি, জনগণকেই সমর্থন করেছে, এবং তারা বলেছে যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারবো না। সুতরাং সেই বিষয়টি আবার যদি বলি, আজকে সেনাপ্রধানের বক্তব্য এবং বিএনপির বক্তব্য তো মিলে গেল, তাহলে কি আমরা বলবো যে বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে কোনো কোনো নেপথ্যের কোনো যোগসাজশ আছে? সেটা বলবো না। যার যার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যে তার বক্তব্য দেবেন, অবস্থান নেবে। এখন বিএনপি দ্রুত নির্বাচন চায় অনেকগুলো কারণে। দলের মধ্যে যে বিশৃঙ্খলা, নেতা কর্মীদের মধ্যে যে হানাহানি, সেটা বন্ধ করতে নির্বাচন হচ্ছে একটা তার জন্য উপায়। হাইকমান্ড যতই নির্দেশ দিয়েছে কিন্তু সেটা মানাতে পারছে না। এটা হচ্ছে বিএনপির জন্য আসু নির্বাচনের অন্যতম কারণ। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে এক ধরনের সংশয়ও তৈরি হয়েছে। সরকারের মধ্যে যেমন সংশয় তৈরি হয়েছে যে তাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বিএনপির মধ্যেও সংশয় যে আদৌ নির্বাচন দিবে কিনা। এবং তারা প্রকাশ্যে বলেছেনও যে এই সরকারের মধ্যে কেউ আছেন যারা নির্বাচন প্রলম্বিত করতে চান, এবং তারা অন্য তাদের উদ্দেশ্য। সুতরাং পারস্পরিক আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসটা আগস্টে ছিল বলেই, সেপ্টেম্বরে ছিল বলেই, পরবর্তীকালে ছিল বলেই কিন্তু এই প্রশ্নগুলো আসেনি, এই সংকটটা দেখা দেয়নি। তখন জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ বা রাজনৈতিক প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এবারে কিন্তু সেটা করেনি। এখনো তো আবার আলোচনা হলো, তো এবার আলোচনা হলো অনেকটা তো বাধ্য হয়ে। কিন্তু এখন কি না, এখন সেটাই তো কথা। এখন তাহলে কি হতে যাচ্ছে? না, সমাধান কি হবে নাকি আবার অনাস্থার যে পরিবেশ সেটাই থাকবে? এখানে নুরুল ভাই যেমন বলছে, যদি যে কোনো দল বা যে কোনো পক্ষ, শুধু দল না, যদি গো ধরে থাকে যে আমার দাবি না মানলে আমি নির্বাচনে যাব না, অথবা নির্বাচন করব না, অথবা সরকারের পক্ষ থেকে বলে যে আমি জুনের আগে নির্বাচন করব না, জুনেই হতে হবে, তাহলে সেটা তো কেউ বলছে না। আচ্ছা, যদি না বলে থাকে, এক পক্ষ বলছে ডিসেম্বরে হতে হবে, বা দুই পক্ষ বলছে ডিসেম্বরে হলে ভালো হয়, কিন্তু ডিসেম্বরটা কিন্তু দুই পক্ষের মধ্যেই আছে। আপনি তো সরকার কিন্তু বলেন না ডিসেম্বরে দেবে না, ও ডিসেম্বর তো জুন। কিন্তু তার চেয়েও জরুরি যেটা, যেমন সেনাপ্রধান যে কথা বলেছেন, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনা তো হচ্ছেই। সেনাপ্রধান বলছে যে তার বাহিনীকে বেসামরিক কাজে তারা বেশি দিন নিয়োজিত রাখতে চান না, তাতে সেনাবাহিনীর বদনাম হয়, এবং সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে নিয়োজিত তারা নানাভাবে নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, এবং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসছে। না, সেটা তো অমূলক না, সেটা ঠিকই বলেছেন। অমূলক নয়। তাহলে আরেকটি বিষয়, গত 9.5 মাস এই সরকার যে পরিচালনা
পরিচালিত হয়ে আসছে সেনা সদস্যদের সহযোগিতায়। সুতরাং এটাকে পুরোপুরি বেসামরিক সরকারও বলা যাবে না। না এই অর্থে সেটা না, আমরা- প্রথম হলো যে এই যে একটা সরকারের একটা অর্গান, আমাদের প্রশ্ন বা আলোচনার জন্য যেটা আসছে, সরকারের একটা অর্গান সরকারের সাথে মিলিয়ে কাজ করার কথা। মানে মানে দ্বান্দ্বিক সম্পর্ক তো হয়ে যাওয়ার কোনো আন্তরিক কারণ না। সম্পর্ক হলো পারস্পরিক অবিশ্বাস থেকে, সন্দেহ থেকে। সেইটাই তো বিপদ। সন্দেহ সেই থেকে। বিপদ থেকে আমরা উদ্ধার কিভাবে পেতে পারি সেটা তো- উদ্ধার পেতে এখানে সে আস্থা আনতে হবে। সেনাবাহিনীকে যেমন আস্থায় অন্তর্বর্তী সরকারকে আনতে হবে, আবার অন্তর্বর্তী সরকারকেও তার মানে সবাই যার যার সেনাবাহিনীর জায়গা নির্দেশ থেকে, সবাই যার যার সেনাবাহিনীকেও জায়গা থেকে নির্দেশ দেশের আদেশ মানতে মানুষের হবে স্বার্থকে অন্তর্বর্তী সবার সরকারের। উপরে দিয়ে আসলে জুলাই আগস্টের যে আমাদের যে স্পিরিট, সেটাকে ধারণ করে তো আমরা যে জন্য যে সরকারটা আসছে সেই সরকারকে কাজ করতে দেওয়া দরকার। নুরুল আমিন ব্যাপারে যেটা আপনি বলছিলেন, একটা প্রসঙ্গে যদি বলি, যদি এই পরিস্থিতিতে এখন যেটা দাঁড়িয়েছে, সরকার তো সব পক্ষের সাথে কথা বললো এবং তাদের স্টেটমেন্ট দিয়েছে, দলগুলো স্টেটমেন্ট দিয়েছে। এখন ডক্টর ইউনূসের প্রশাসনের ভবিষ্যৎ কি দেখেন? জাস্ট আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে সোহরাব ভাইয়ের কি সুন্দর বলছে সোহরাব ভাই, কিছু অংশ আমি যেটা বলতেছি, আমি কিন্তু বলতেছি গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী করণীয় কি। কিন্তু সোহরাব ভাই যে উদাহরণগুলি দিয়েছে সেখানে সেনাবাহিনী তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, গণতন্ত্র ছিল না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী তার ভিন্ন ফাংশন। আর যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীকে কনস্টিটিউশনকে আপহোল্ড করতে হবে। হ্যাঁ, তার কারণ আপনি দেখেন, সহজভাবে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বাইডেনের সাথে যখন পরাজিত হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনীকে উৎসাহিত করেছিল ক্ষমতা নেওয়ার জন্য। সেনাবাহিনী অফিসাররা কী বলেছিলেন? সহজ উত্তর দিয়েছিলেন যে আমরা তো আপনার কথা অনুযায়ী কিছু করব না, আমরা কনস্টিটিউশন রেখে শপথ করেছি, স্পর্শ করে ওই কনস্টিটিউশনকে আমরা আপহোল্ড করব। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এই ধরনের কথা। আমি কিন্তু বলতেছি না সেনাবাহিনী প্রধানের খারাপ কাজ, ঐতিহাসিক ভূমিকা উনি পালন করেছেন, যে কথা সোহাব ভাই বলেছে, আমরা সকলেই প্রশংসা 5ই আগস্টের যে প্রশংসনীয়। এবং বিশেষ করে তার আগে যখন আমাদের অনেকে সেনাবাহিনী আমাদের ছাত্ররা বলেছিল, স্যার উনি কিন্তু খুব পাস নামাজ পড়ে, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি শুনেছিও যে উনি ওই সিদ্ধান্ত নেওয়ার আগে ফজরে নামাজ পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, তারপরে সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। এটার জন্য তো জাতি তাকে স্মরণ করবে। আমার বক্তব্য হচ্ছে উনি ওই পয়েন্টে থেকেই যেন বিদায় নিতে পারে, মানুষ তো চিরদিন থাকবে না। অর্থাৎ ওনার প্রশংসাটা করিয়ে জাতির জন্য কন্ট্রিবিউট করে চলে যেতে পারে। দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে, কনস্টিটিউশনকে আপহোল্ড করে কাজ করলে হবে কি, পরবর্তী পর্যায়ে যারা ওই পদগুলোতে আসবে তারা এটাকে অনুসরণ করবে। এই জন্য আমি বলছি যে এইভাবে করা উচিত, এবং সেইটাও যদি এখনও লক্ষ্য রাখে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইউনূস সাহেবের প্রতি আমার একটু আস্থা এই জন্য আছে কারণ উনি অত্যন্ত বিজ্ঞ এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ, উনি ন্যাশনাল প্লেয়ার, ওনাকে আমি বলবো না, খুব ইন্টারন্যাশনাল প্লেয়ার। তবে উনি সেই গণতান্ত্রিক রাষ্ট্রের ধ্যান ধারণার উপর বিশ্বাস করে আমার মনে হয় সেদিকে আগাবে, অগ্রসর হবে। আর আমি যেটা বলি, আমার কিন্তু এখনও বিএনপির প্রতি বিশাল আস্থা এজন্যই যেই ক্রাইসিসটা তারা কেটে এইভাবে পার্টিটাকে ইনট্যাক্ট রেখেছে, আমার মনে হয় এই ক্রাইসিস তাদের জন্য সহজ ব্যাপার। হয়তো বা তারা একটা টাইম নিচ্ছে। এই পলিটিক্সে তো একটা খেলা আছে, আপনার যে পলিটিক্সের গেমটা হলো বড় জিনিস। সোহরাব ভাই যেটা বললেন, তারা চিন্তা করতে পারে যে -2 করে ফেলায় কিনা। তাতে ওই যে আপনার চুন খেয়ে মুখ পুড়ছে দই দেখলে ভয় লাগে, এই মনে একটা অবস্থা হতে পারে। তারাও চিন্তা করতে পারেন, তাদেরও তো বিশাল খোঁজ খবর আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় 7-8-10 দিন আমি দিয়ে আপনাদের সামনে এই জন্য বলতেছি আরেকটা ক্রাইসিস আছে। মানে আমি বলছি ডক্টর ইউনূসের প্রশাসনের কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? আমি কিন্তু বলি না, অনিশ্চিত আমি দেখতেছি না। কেন? যে কথা সোহরাব ভাই বললেন যে 75 সালের পর থেকে এবং তার আগে থেকে এক্সটার্নাল অ্যাক্টরসগুলো অ্যাক্টিভ আমার দেশে। আপনি একটা স্টেটমেন্ট দেখেন না, 2 দিনের আগের একটি স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের, এটা তো ইউনূস সাহেবের শক্তি বাড়াই দিয়েছে। এত সহজ না তো ইউনূস সাহেবকে ফেলে দেওয়া। আমি এই শব্দটা ইউজ করলাম, এত সহজ না, ইটস নট সো ইজি অ্যাট অল। হ্যাঁ, কারণ বুঝতে হবে কোথা থেকে কী হয়েছে। একটু কয়েকদিন আগের একটা ঘটনা আপনাকে বলি, ঐতিহাসিক ঘটনা। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ তো ট্রাম্প সাহেব তার করণীয় কী ছিল? যুদ্ধের সাথে সাথে সে কী বলেছে আমরা সবাই জানি, এটা আমার ব্যাপার না,
এটা পাকিস্তান ইন্ডিয়ান ব্যাপার, কোনো ইন্টারফেয়ার আমি করবো না, দুইজন করো। লাস্টে যে ঘটনাগুলি ঘটলো, যেভাবে রিকোয়েস্ট করলো যে তাড়াতাড়ি সিজ ফায়ারে যাও, তাড়াতাড়ি সিজ ফায়ারে যাও, ট্রাম্প সাহেব কী বললো, ওইটা তার নিজের মধ্যে গোপন রাখেন নাই। অর্থাৎ জাতির উদ্দেশ্যে যখন মোদি সাহেব ভাষণ দিবেন তার আধা ঘন্টা আগে ট্রাম্প ওপেন করে দিল এইটা আমার ইন্টারফেয়ারে সিজ ফায়ার হয়েছে। অর্থাৎ তাদেরও বোঝা উচিত যে এই দেশের রাজনীতি এখন আর অন্যের চোখ দিয়া তারা বিশ্লেষণ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়েই বাংলাদেশের পলিটিক্স বিশ্লেষণ করবে, সিদ্ধান্ত নেবে। ওই যেটা আপনার আগে হয়েছে 1/11-এর পরে, আমার মনে হয় এই চিন্তাটা যদি কেউ করে থাকে দারুণ ভুল হবে, কারণ ওই এক্সটার্নাল অ্যাক্টরস এখনও শক্তিশালী। আর ইউনূস সাহেবের বড় একটা গুণ হচ্ছে সেটা হলো মার্জিতভাবে ঠান্ডা মাথায় চীনের সাথে কীভাবে একটা সম্পর্ক তৈরি করছে। কারণ এই চীনের সাথে ইন্ডিয়ান রিলেশনশিপটা অত তাড়াতাড়ি সহজ হবে না, কারণ মাঝে মাঝে 3 দিন আগে তারা ভয় দেখাইছে কোথাও অরুণাচলে, তারা ট্যাঙ্ক রেডি রেখে ভয় দেখিয়েছে। আর একটা কী কথা বলে এখন সহজভাবে তারা গ্লোবাল টাইমস থেকে তারা বলে দিয়েছে যে তোমরা তো পাকিস্তানের সাথে 4 দিন টেকতে পারো না, আর আমার সাথে কীভাবে টেকবা। তো এই যে মরালি যে উইক হয়েছে, ওই উইকনেসটা একটু ডেভেলপ করতেছে আমার মনে হয় বাংলাদেশকে দিয়ে। তো এটাও আমি বলবো এটা সুবিধা হবে না। যে আমি সৌরভ হাসান, আপনি ওই একই প্রশ্ন, মানে ডক্টর ইউনূসের প্রশাসনের ইয়েটা মানে কোনো দেখেন কি অনিশ্চয়তা দেখেন কি? আমরা যদি সমস্যার স্বীকার করি তাহলে সমাধানের পথ বের হবে বা বের হওয়ার চেষ্টা থাকবে। যদি আমরা মনে করি বা এই অন্তর্বর্তী সরকারও যদি মনে করে কোনো সমস্যা নেই, আমরা যা করেছি সব কি বলে উত্তম, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি রাজনৈতিক বিষয়ে বাদ দিই, বিএনপির সাথে বা অন্য দলের সাথে রাজনৈতিক বিরোধ, নির্বাচন কবে হবে সেসব বাদ দেয়। আজকে প্রতিটি পেশাজীবী এমনকি সরকারি কর্মকর্তা সহ তারা যে আন্দোলন করছে, মাঠে নামছে, এবং কিছু কিছু কিন্তু সরকার নতুন করে সমস্যা তৈরি করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের 8 দিনের মধ্যে বিদায় করা যাবে। এটা কিসের কারণে, এটা কি প্রয়োজন হলো সরকারের করার? মানে এমন কি যে সরকার মানে দেশ চালাতে পারছিল না, যে তাদেরকে 8 দিনের মধ্যে এবং 1979 সালের সামরিক আইন বলে বা সেই সামরিক আইন বলে সেটা করতে হবে। বহু নিন্দিত, প্রচণ্ড সমালোচিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে যদি এই সরকারকে চলতে হয়, আমি মনে করি তাহলে এই সরকার জনগণের প্রতি আস্থা রাখে না। সরকারকে চলতে হবে গণতান্ত্রিক আইন দিয়ে। গণতন্ত্রের জন্যই মানুষ জীবন দিয়েছে, 1400 মানুষ কী বলে আত্মোৎসর্গ করেছে, এবং এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। সুতরাং এই মানে সব জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কিন্তু সংকট উত্তরণ করা যাবে না। কেন এসব হলো, কেন 3 দিনের কেন 6 দিন প্রলম্বিত হলো ইশরাকের শপথ নেওয়ার যে বিএনপি নেতাকর্মীর যে আন্দোলন হলো, এবং তারা 6 দিন তার অ্যাপয়েন্টমেন্ট পায়নি 6 দিন ধরে। তবে বিএনপির মতো একটি দল বা যে কোনো দল তো ক্ষুব্ধ হতেই পারে যে তারাও তো এই সরকার ক্ষমতায় নেওয়ার জন্য তারাও তো অংশীদার বা তাদেরও তো সমর্থন আছে। দ্বিতীয় হচ্ছে যে সরকার অনেক ব্যাপারেই আগেও বলেছি যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, কিন্তু মিয়ানমারে করিডোর বা মানবিক চ্যানেল এ ব্যাপারে আলোচনা করেনি কোনো দলের সাথে। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বে, টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার ব্যাপারে সরকার আলোচনা করেনি। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়েছে, এবং অন্য সরকার হলে হয়তো আরও বেশি ক্ষুব্ধ হতো, কিন্তু এখনও তারা কোনো কর্মসূচি দেয়নি, এক্ষেত্রে মাঠের কর্মসূচি। সুতরাং সরকারকে তার দুর্বলতাগুলো বুঝতে হবে, এবং দুর্বলতা বুঝে কোথায় দুর্বলতা আছে কি সেটি কাটানোর চেষ্টা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে হবে। তৃতীয়ত সরকার তো একটা কাঠামো, একটা মন্ত্রণালয়, বিভাগ ইত্যাদি, সব মন্ত্রণালয় কি সঠিকভাবে কাজ করতে পারছে? সব মন্ত্রণালয় তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। যারা পারছে তাদের ব্যাপারে তাদের যেমন তিনি কি বলে তিনি পুরস্কৃত করবেন, যারা পারেনি তাদেরও বোধহয় তিরস্কৃত করা দরকার, এবং প্রয়োজনে যারা পারছেন না তাদের
ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া নেওয়া দরকার। জি। প্রয়োজন। যে আমি অন্য একটা প্রসঙ্গে আসি, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারে, সেটা হলো নির্বাচন নিয়েই তো এত কথা। রাজনৈতিক দল মানে সরকার আসছে, এখন এই সরকার যেটা বলছে যে তাদের ম্যান্ডেট হলো নির্বাচন, সংস্কার এবং বিচার। ফ্যাসিস্ট সরকারের যারা খুনি তাদের বিচার। তো এখন রাজনৈতিক দলগুলো বলছে তিনটাই চলবে, নির্বাচনটা আমাদের, নির্বাচন টাইম নিয়ে হলো বিতর্ক। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যা নির্বাচনের যত দাবি দেশীয় অ্যাক্টরদের, কিন্তু এর আগে আমরা দেখেছি বিদেশি অ্যাক্টরদের কিন্তু অনেক বেশি তৎপরতা ছিল। নির্বাচন কখন হতে হবে, কিভাবে হতে হবে, সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যাবে। কিন্তু এখন কিন্তু বিদেশি কোনো অ্যাক্টরের কাছে নির্বাচনের কথা শুনছি না। কারণটা কি? এই প্রশ্নটা উত্তর দিতে গেলে আমার অবশ্য অনেক সময় লাগবে, অত সময় আপনারা আমি দেব না। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা, কিন্তু এখানে কিন্তু অন্তর্নিহিত অনেক সমস্যা রহস্য আছে। এটাই আমার মনে হয় অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোকে বিশ্লেষণ করে বের করতে হবে। এর আগে সোহরাব ভাই যে কথাগুলি বললেন গণতান্ত্রিক রাষ্ট্রে কার কী করতে হবে, এটা সত্যি কথা। এবং সরকার আমার মনে হয় তারই স্টেপ বেশি দিতে হবে, অগ্রসর হতে হবে বেশি, কারণ সমস্যার সমাধান করার জন্য বড় দায়িত্ব হচ্ছে সরকারের। আর বিএনপির মতো একটা বড় শক্তিশালী রাজনৈতিক দলগুলো বলবো না, দলটিকে দূরে রাখা উচিত হবে না। অত্যন্ত শক্তিশালী দল। আর তার যে পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া এখনও সবচেয়ে জনপ্রিয়। তার সাথে অবশ্য এইভাবে যদি চলতে ইউনূস সাহেব যদি ভালো চালাতে পারেন, একসময় হয়তো বা সেকেন্ড অথবা থার্ড পজিশনে ওনার জনপ্রিয়তা আসবে। ওনাকে কিন্তু দেশের মানুষ ভালোবাসে, আমরা গবেষণা করে দেখতেছি। তা আপনার প্রশ্নটা আমি এইভাবে দিতে চাচ্ছি, এটা একটা সুন্দর প্রশ্ন। এটাই কিন্তু রাজনৈতিক দলগুলি বিশ্লেষণ করা উচিত, যে কেন এখন এই 13-14 বছর, তারও আগে 1/11-এর পরে, তারও আগ দিয়ে নির্বাচন টুইসডে গ্রুপ, এইটা ওইটা কত কিছু ছিল, এখন কেন নির্বাচনের কথা বলে নাই? বিএনপি তো আরও বোঝা উচিত তাদের থিঙ্ক ট্যাঙ্কস দিয়ে, যে উইলিয়াম বি মাইলাম যে কিছুদিন আগে, এরা 2-3 মাস আগে এসে বলে দিলেন স্পষ্টভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কস উইলসন সেন্টার এসে ডাইরেক্টর, যেখানে আলী রিয়াজ সাহেব চাকরি করতেন, অধ্যাপক আলী রিয়াজ সাহেব সেখানে চাকরি করতেন, এবং তাদেরই লোক তিনি, আলী রিয়াজ সাহেব, মজুমদার সাহেব, ইফতেখার উদ্দিন, এরা তো তাদের লোক। তো কী বলেছে এখানে এসে গিয়ে বলছেন উইলিয়াম বি মাইলাম যে 1/11 আমরা ভুল করছি, এবার আমরা ভুল করব না। আপনার প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিচ্ছি। কি ভুল করছি? যে 1/11-এ হাসিনা সরকার বলেছিল, তার আগে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, এই সংস্কারগুলো আমরা করব। উনি নিজেই বলছেন ক্লিয়ার করে যে হাসিনা সরকার করে নাই, একটা সংস্কারও করে নাই। এইবার আমরা সংস্কার করব, তারপরে নির্বাচন হবে। এটি বোঝা উচিত রাজনৈতিক দলগুলো। যতই বলে আমি স্বাধীন সার্বভৌম, সোহরাব ভাই বলছে সবাই হাত দেয়, কিন্তু এই যে পৃথিবীতে তো 2-1টা রাষ্ট্র সার্বভৌম, ওই সেন্সে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া। ইন্ডিয়া সার্বভৌম না। চায়নার সাথে যুদ্ধ লাগলে দেখবেন খালি দৌড়াবে কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবে তুমি সাহায্য করো। ওই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আস্তে আস্তে 2-3টা থাপ্পড় দিয়ে অরুণাচল নিয়ে যাবে। রাশিয়ার দিকে যাবে, রাশিয়া বলে একটু চুপ করো, আমার বন্ধু, কিন্তু এখন কিছু বলা যাবে না। তো ওই যে আপনার প্রশ্নের উত্তরটা ওখানে, অর্থাৎ এবার তারা নির্বাচনের কথা বলতেছে না, কি সংস্কার। তারা তো তাদের ইন্টারেস্ট ছাড়া কখনো একটি স্টেপ কারোর জন্য দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের চরম যে বন্ধু, সে কি সবচেয়ে তার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটি প্রবাদই আছে যে কোনো রাষ্ট্রে কোনো অথবা পার্টির কোনো বন্ধুর প্রয়োজন, শত্রুর প্রয়োজন নাই, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তার বন্ধু থাকে। তো সেক্ষেত্রে আমি এটা এই জন্য বলবো যে এইবার জিনিসটা কিন্তু তারা ভিন্নভাবে নিচ্ছেন, সংস্কার। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আবারও বলি, এটা কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এবং দেখবো গ্লোরিয়াস রেভলিউশনের পরে ধীরে ধীরে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো ওই পলিটিক্যাল ইকোনমির উপর দাঁড়িয়ে। কিন্তু এই সংস্কারের মধ্যে দেখেন পলিটিক্যাল ইকোনমির উপর কোনো একটা সংস্কার তারা আনে নাই, এডুকেশনের উপর সংস্কার আনে নাই। এটা কতদিন টিকবে তাহলে? অর্থাৎ ওইখানে তো তাদের ইন্টারেস্ট না। তারা কি একটা কৃষকের পরিবর্তন, প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন হচ্ছে আমার দেশে এগ্রিকালচার, সে কৃষকের কল্যাণের জন্য, রিফর্মের জন্য কিছু বলবে না। তারা বলবে কিভাবে ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের করোনার মধ্যে যেমন অঘটন ঘটছে,
তোমরা এমন কিছু করলে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। অর্থাৎ ওই আপনার বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটা পরিবর্তন সাধিত হয়, তার উপর ভিত্তি করে সংস্কার হয়, তারপর ডেভেলপমেন্ট হয়। কিন্তু সেই দিকে কিন্তু আমি দেখছি যাচ্ছে না এরা কেউ। আলী রিয়াজ সাহেব অবশ্য আমার 2 বছরের জুনিয়র, জাস্ট আমার কলিগও ছিলেন, উনি কিন্তু বাম রাজনীতিও কিছু করেছেন। তো সেটা তো উনি সেই দিকে উনিও কিছু করতে পারবেন না। ওই ট্যাবলেট যেটা দেবে, ট্যাবলেটটা গিলে খেতে হবে, তো ওই দিকে যেতে হবে। সেই দিকে ইউনূস সাহেবও তো যাবেন। ইউনূস সাহেবের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে মাইক্রো ইকোনমি, দুইটা, একটা ছোট ক্ষুদ্র ঋণ আর একটা বড় বড় টাকা, ছোট পুঁজি বড় পুঁজির খেলা হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে আমাদের দেশের রাজনীতিবিদদের লক্ষ্য রাখতে হবে, এই সংস্কারের মধ্যে তার আরও বলা উচিত ছিল যে আরেকটা সংস্কার আনো, আমার দেশের টাকাগুলো যেন কোনো সরকার পাচার না করতে পারে। অর্থাৎ আমার এখানে পুঁজি সৃষ্টি হবে, ইন্ডাস্ট্রিয়াল পুঁজি, নট আপনার পাচারকৃত পুঁজি, লুটেরা পুঁজি হবে না। পৃথিবীর কোনো জায়গায় পুঁজিবাদী ডেভেলপমেন্টে লুটেরা পুঁজি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে না। কোনটা রাখে? ইন্ডাস্ট্রিয়াল পুঁজি ধীরে ধীরে বিকশিত হয়। এই দিকে গেছে আপনার সংস্কারে, কোনোটাই যায়নি। আমি অবশ্যই ইউনূস সাহেবের সাথে একবার দেখা হয়েছিল, এই দিকে কিছু বলার চেষ্টা করেছি, অন্য যারা আছে তারা মনে করে এইগুলি কেন আলোচনা করে। আচ্ছা, এই আপনি যেটা বলছেন আমি সহজে বলে দিলাম, ভিতরে আমি গেলাম না। অর্থাৎ এইবার তারা সংস্কারটা করতে চাবে, জানি না কতটুকু পারবে কিনা, কারণ বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করা একটু কঠিনও হয়ে যায়, তো কতটুকু পারবে কিনা। তবে করতে হলো বিদেশি অ্যাক্টরসদের উচিত হবে বিএনপির সাথে একটা সম্পর্ক স্থাপন করে, ইউনূস সাহেবের উচিত হবে আরও বেশি সহযোগিতার কদম এগিয়ে দেওয়া। জি, সোহরাব হোসেন, আপনি কি মনে করেন? একই প্রশ্ন। না, নুরুল ব্যাপারে যে শেষে বললেন তো মানে শঙ্কিত হওয়ার কথা, যে আমরা এক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে আর এক আধিপত্যবাদের করায়ত্তে পড়লাম বা পড়তে যাচ্ছি। সেটি, তবে আমি মনে করি যে নুরুল ভাই যে যাদের নাম বললেন তারা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই তাদের বাংলাদেশের দেশপ্রেম আছে, বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা আছে। আমাদের এটা দেখার বিষয়, জাতীয় স্বার্থ সেটি কে কীভাবে চাপিয়ে দিল আমাদের দেখার হচ্ছে, সেটা আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা জাতীয় স্বার্থ সমুন্নত হচ্ছে কিনা। যে করিডোর, মানবিক করিডোর নিয়েও কিন্তু এই কারণেই উদ্বেগ যে এটা কি শুধু মানবিক করিডোর? মানবিক করিডোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। কোনো একটা দেশে বা কোনো একটা স্থানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ দুর্বিপাকে পড়ছে, সেখানে সাহায্য করা। যেমন গাজায় ইসরায়েল সর্বশেষ ইসরায়েল তো সেখানে গণহত্যা চালিয়েছে, মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারপরও কী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের অনুমতি নিয়ে সেখানে সাহায্য করেছে। সাহায্য করতে আপত্তি নেই, কিন্তু এর পিছনে যদি কোনো রহস্য থাকে, এর পিছনে যদি কারণ থাকে, সরকার এই বিষয়টি ব্যাখ্যা করা উচিত জনগণের সামনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরবর্তীকালে একটা ব্যাখ্যা দিয়েছেন সেনাপ্রধানের বক্তব্যের পর, কিন্তু সেটা কতটা মানে স্পষ্ট হয়েছে এই বিষয়টা আছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে অসুবিধা কোথায়? আমিও নুরুল ভাইয়ের সাথে একমত যে সরকার মৌলিক বিষয়ে কোনো সংস্কার করছে না, অর্থনৈতিক সংস্কার। যে লুটেরা অর্থনীতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছে, সেই লুটেরা অর্থনীতিকে আঘাত করে এরকম কোনো কাজ তো এই সরকার করেনি। তাহলে এই সরকার যে দেশের বৃহত্তর জনগণের কল্যাণ করবে, জনগণের স্বার্থ দেখবে, তার নিশ্চয়তা কি? গত 9 মাসে যত মানুষের চাকরি হয়েছে তার চেয়ে বেশি মানুষের চাকরি চলে গেছে, বেকার হয়েছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, অনেক ব্যবসা বাণিজ্য। আমি সম্প্রতি একটি যেখানে বিদেশি গ্রাহকরাই থাকেন এসে, সেই হোটেলে যেখানে 32টি কক্ষ, তার 2টি বা 3টিতে মাত্র গ্রাহক আছে বিদেশি, আর সবগুলো ফাঁকা, এবং অর্ধেক কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে, কারণ তাদের আয় নেই। এটি শুধু হোটেল ব্যবসার ক্ষেত্রে না, আরও অনেক ব্যবসার ক্ষেত্রেই, পর্যটনের ক্ষেত্রে এক ধরনের আমরা বন্ধত্বের মধ্যে আছি। এই ব্যাপারে কি সংস্কার দাবি করে না?
সংস্কার কি শুধু নির্বাচন কিভাবে হবে, কোন নির্বাচন আগে হবে এটাই সংস্কার? মানুষের জীবন জীবিকা কি সংস্কার নয়? মানে গত 9 মাসে আমরা মানুষের জীবন মান উন্নয়নে কি করতে পেরেছি? হ্যাঁ, সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তারা রোজার সময় নিত্যপণ্যের দাম সহনীয় রাখছে, কিন্তু আবার তো বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে এবং বাড়বেই, কিন্তু একই সঙ্গে আয় বাড়াতে হবে। সে আয় বাড়ানোর কোনো পথ নেই। কৃষির প্রতি অবহেলা, শিক্ষার প্রতি অবহেলা, স্বাস্থ্যের প্রতি অবহেলা আমি মনে করি আমাদের একটা বড় দুর্যোগের মধ্যে ফেলে দিতে পারে। সে ব্যাপারে সরকার, রাজনৈতিক দল সবারই সজাগ থাকা উচিত। করিডোর এবং বন্দর ইস্যুতে আপনি কিছু বলবেন কিনা? বিশেষ করে এই করিডোর নিয়ে এবং বন্দর ইস্যু নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কারণ এক ধরনের বলা হচ্ছে যে সরকার তো এটা আলোচনা করলো না, কিন্তু সরকার আবার পর যখন ব্যাখ্যা দিল না এরকম কিছু হয়নি। বন্দর নিয়েও বলা হচ্ছে যে না, কাউকে দেয়া হচ্ছে না। তো এইটা আসলে এই যে সরকারের অবস্থানটা আসলে পরিষ্কার হচ্ছে না কেন, এবং রিঅ্যাক্টিভ, বা যখন হচ্ছে অনেক পরে কেন ব্যাখ্যা দিতে হচ্ছে? আসলে করিডোর যেটা, এই বিষয়টা যেটা হয়েছে, এটা অবশ্য এটা সত্যিকারের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনো জায়গায় গেছে করিডোর নিয়ে অগ্রসর হয়েছে, সেখানেই দেখেছি আমরা বিপর্যয় পড়েছে। আমরা আপনার কসোভোতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। ইভেন আমরা দেখবো এখন পর্যন্ত সারা দুনিয়ার এই গণ্ডগোলগুলি সবাই বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত এটা প্রশ্রয় দেয় বা তার ইস্যু হয়। আর যেমন করে তার ইকোনমিকে তো আমরা অনেকে বলি যে এটা হচ্ছে ওয়ার বেসড ইকোনমি, যত যুদ্ধ লাগবে অস্ত্র বিক্রি করবে, তার অর্থনৈতিক চাঙ্গা হবে। তো এখানে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে, এটি সত্যি কথা। সেটা হচ্ছে এখানে শক্তিশালী চায়না, চায়নাকে সে বেশি উপরে উঠতে দিতে চাবে না, ভয়ই পায়। সেই ক্ষেত্রেতে তার কিছুদিনের জন্য ইজারা দিয়েছিল ভারতের নিকট, যে তুমি একটি রিজনাল পাওয়ার হয়ে কিছু করো, কিন্তু ভারত তত কিছু করতেছে না, এলোমেলো করে ফেলছে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার নিজের হাতে নিয়েছে। তো এখানে যেটা হয়েছে, আমার যেটা মনে হয়, সৌরভ ভাই উত্তর যেটা দিয়েছেন সুন্দর উত্তর, যে এখানে যদি আপনি মনে করেন রাখাইনদের তারা অবশ্য ভিতরে পাঠাতে চাচ্ছে, আরাকান আর্মির সাথে সহজ যোগাযোগ করে পাঠাবে, সেখানে হয়তো বা বড় একটা ক্যাম্প ট্যাম্প করে দিবে, বিভিন্ন একটা এরিয়া করে দিয়ে তারা একটা ব্যবস্থা করতে পারতেছে। ওই ইউনাইটেড নেশনসের অধীনে পিস কিপিং যে মিশনগুলি পাঠায়, এমন একটা কিছু প্ল্যান তাদের খুব সম্ভবত আছে। সেইখানে হয়তো বা দুর্যোগ দেখা দিলে বাংলাদেশের ভিতর থেকে খাবার পাঠাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যতই খাবার পাঠাক, যাই পাঠাক, এটা তো সবাই সন্দেহ করতেছে এবং যে তার একটা মিলিটারি বেস এখানে করে কিনা। এটা কিন্তু বাঙালিরা কখনো দিবে না, সাপোর্ট দিবে না। এবং ইউনূস সাহেব যদি এটা করেন, তাহলে ইউনূস সাহেব যতটুকু প্রশংসা অর্জন করেছেন এটি নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় খলিল সাহেব, উনিও মেধাবী, খুব মেধাবী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন ইকোনমিক্সে, আমাদের 2 বছর সিনিয়র। আমি তার সম্পর্কে আরও জানি, তার রেকর্ডও খুব ভালো, হ্যাঁ, পড়াশোনার রেকর্ড যেটা, তারপর বিভিন্ন জায়গায় যে চাকরির সময় যেটা করেছে, উনিও একটা উত্তর যেটা দিয়েছেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয়, আবারও আমি বলবো, আমরা সবাই এখানে বলছি, এখানে যাই করতে হয় পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে করতে হবে। আর একটা কথা আমার যে প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম যে আমরা দেখবো যে বন্দরটাকে নিয়ে নৌবন্দর, ইউনূস সাহেব কিন্তু একটা ব্যাখ্যা যেটা দিয়েছিলেন, সুন্দর ব্যাখ্যা, শুনতে ভালোই লাগে, কীভাবে আপনার শ্রমিকগুলো একটা দক্ষ শ্রমিক রূপান্তরিত হবে, কোন কোন জায়গায় তারা চাকরি পাবে, কী করে বিভিন্ন, এবং এই যে লুটপাতেরও তো একটা আছে, এই যে পার্টিগুলি এসে আপনার চট্টগ্রাম যে নৌবন্দরটা যেটা দেখব, টাকা লুটপাট করে ফেলে, আমার স্টেট কিছু পায় না। সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে কেউ বিশ্বাস করবে না। আবার এই রাজনৈতিক দলগুলিকে ডেকে বলতে হবে যে এইভাবে আমরা এটাকে পরিবর্তন করতে চাচ্ছি। আমার মনে হয় খুব এগুলি ব্যাপারটা সহজ ব্যাপার, যদি সরকারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর রাজনৈতিক দলগুলোরও কিন্তু চিন্তা করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যাওয়ার পরে জনগণের জন্য কি কল্যাণ করা যায়। এতদিন তো লুটপাট চলছে, সত্যি কথা। একটি রাজনৈতিক দলের উপর, নেতার উপর আস্থা নেই। বিশ্বাস করেন, এই বিএনপি বিশাল একটা পার্টি, একমাত্র জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার ইমেজ, এবং তারেক রহমান সাহেব 15টি বছর ভালো কাজই করছেন। নেক্সটে এসে অনেকে আশা করে উনি ভালো করবেন, পিতামাতার পদাঙ্ক অনুসরণ করবেন। এইভাবে না হলে পারবে না। দেশে আমরা চাই একটা
এমন একজন নেতা চাচ্ছি আমরা, স্টেটসম্যান, নট পলিটিশিয়ান। এই পলিটিশিয়ান থিংস অফ দ্য নেক্সট ইলেকশন, এই স্টেটসম্যান থিংস অফ দ্য নেক্সট জেনারেশন। ওই আমরা জেনারেশন পরিবর্তনের জন্য একজন রাষ্ট্রনায়ক চাই। আমরা রাজনীতিবিদ দেখেছি, এমন অনেকেই দেখেছি, কিছু ছিল না এসে ব্যাংক ইন্স্যুরেন্সের মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে। এরা জনগণ বুঝতে পারে যে এই ধরনের রাজনীতি কিন্তু বাংলাদেশ, সেই পরিবর্তনই তো আমরা চাই, সেই আমরা নতুন ওই ধরনের বাংলাদেশের কথাই তো আমরা, সেই স্বপ্নই আমরা দেখি, মানুষের সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশাও রাখি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এ পর্যন্ত ছিলেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন।